ওমিক্রন মোকাবেলায় শাহ আমানত ও চট্টগ্রাম বন্দরের সতর্কতা। প্রস্তুত কোভিড হাসপাতালগুলো। হিলি বন্দরে ভারতীয় ট্রাক চালকদের আজও আনা হয়নি অ্যান্টিজেন টেস্টের আওতায়। গাজীপুর সড়কের শিববাড়ি থেকে এয়ারপোর্ট অংশের কাজ প্রায় ৭০% শেষ। জুনে যান চলাচল শুরু হলে কমবে জনদুর্ভোগ। পুরো কাজে লাগবে আরও ১ বছর। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজ। গাজীপুর সড়কের শিববাড়ি থেকে এয়ারপোর্ট অংশের কাজ প্রায় ৭০% শেষ হয়েছে। আর ফেব্রুয়ারি নাগাদ নতুন টঙ্গী ব্রিজের একাংশ খুলে দিলে এই পথে আর ভোগান্তি থাকবে না বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। প্রকল্পের পুরো কাজ শেষ হতে লাগবে আরও প্রায় ১ বছর। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। গাজীপুর থেকে এয়ারপোর্ট আসতে লাগবে মাত্র ৩৫ মিনিট। নির্দিষ্ট স্টপেজ ছাড়া থামবে না কোথাও। প্রতিটি সিগন্যাল কিংবা ক্রসিংয়ে থাকবে এলিভেটেড সড়ক। বাস, মিনিবাস ও অন্য মোটরযানের জন্য দুপাশে থাকবে আরও ৪টি করে লেন। ফুটপাতের পাশাপাশি রিক্সা ভ্যানের জন্য থাকবে আলাদা লেন। এমন গল্প শুনতে বেশ, কিন্তু দীর্ঘদিনেও যখন শেষ হয় না প্রকল্পের কাজ, যানজটে ঘন্টার পর ঘন্টা বাসে হাঁপিয়ে ওঠে প্রাণ, তখন পথের মানুষের ক্লান্তি কে দেখে? সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কাজ শেষ করতে দিনরাত এক করেই চলছে কাজ। শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটারের মধ্যে প্রথম ধাপে ১৬ কিলোমিটারের আরএসডি অংশের কাজ এগিয়েছে অনেক। এই অংশের অগ্রগতি প্রায় ৭০%। তবে টঙ্গী এলাকার ৪.৫ কিলোমিটার কাজ খানিকটা পিছিয়ে। ভেহিকেলের জন্যই এখন অ্যাভারেজে ১০ লেন অ্যাভেলেবল হবে, সেক্ষেত্রে আমাদের ২.৫ গুণ বেড়ে যাচ্ছে। তারপরে বিআরটির কারণে যে স্পিডটা বেড়ে যাবে, কনজেশন নামক শব্দটা আর কি নর্মাল সিচুয়েশনে থাকবে না। এখন আমরা একটা টেক আপ স্টেজে এসে গেছি। এই মাস কোনো একটা কম্পোনেন্টে 70% টাচ করব। প্রকল্প পরিচালক বলছেন, ফেব্রুয়ারিতেই খুলে দেওয়া হবে নতুন টঙ্গী ব্রিজের এক অংশ। আর পিছিয়ে থাকা টঙ্গী এলাকার কাজের গতি বাড়লেই জুনের মধ্যেই এই পথে চলাচলে আর বাধা থাকবে না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে ডেলিভারেটলি বলে দিচ্ছে, যদি উপরের কাজটা কোথাও কোথাও কোনো কারণে চ্যালেঞ্জ থাকে, সেটা যদি ওইভাবে নাও আগায়, কিন্তু রোডটা যেন ফিনিশ হয়ে যায়। সো আমরা ওখানেই কনসেন্ট্রেশন আমাদের এখন, আমরা রোডটা তৈরি করে ফেলবো অ্যাট গ্রেডের। গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই 10 লেনের যে রোড, এই রোড শুড বি কমপ্লিট বিফোর দিস ড্রাই সিজন। লক্ষ্যমাত্রা অর্জনে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানকে স্থানীয়ভাবে সহায়তা করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ। উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট, এই কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় তা কেবল ভুক্তভোগীরাই জানে। তবে এই বিআরটি প্রকল্প এবার তাদের কাজে গতি এনেছে এবং আসছে বছরই এই প্রকল্প আলোর মুখ দেখবে, এমনটাই এখন দাবি করছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রথম নদীকেন্দ্রিক সবচেয়ে বড় মেগা প্রকল্পের বেসরকারি পর্যটন শিল্প স্থাপিত হতে যাচ্ছে চাঁদপুরে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষার কাজ। জাপানের অর্থায়নে ৬,০০০ কোটি টাকার বিনিয়োগে হবে এই প্রকল্প। আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রটি চালু হলে উন্নয়নের চিত্রে যোগ হবে নতুন ধারা। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। হেলিকপ্টার, রিভার ক্রুজ কিংবা কেবল কার, সব অত্যাধুনিক বাহনে স্বল্প খরচে পৌঁছে যাবেন দেশি বিদেশি পর্যটকরা, যেখানে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্য নিয়ে থাকবে নানা অনুষঙ্গ। দেশে প্রথম এমন আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প স্থাপিত হতে যাচ্ছে চাঁদপুরে। শহরের খুব কাছে, যেখানে পদ্মা ও মেঘনা নদী একসঙ্গে মিলিত হয়েছে, সেখানে নদীর তীরে বিশাল চরে প্রায় ৬০০ একর এলাকা জুড়ে জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ২০,০০০ পর্যটক রাত্রিযাপন করার মতো অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নে সমীক্ষার কাজ। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এমনি আমরা দেখলাম, আমরা হিস্ট্রি বলতেছে ভালো, যেটা অনেকদিন আছে, বাট তারপর আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে আরও থাকবে, সম্ভাবনা বেশি বলতে পারি। আমরা এটাকে একটা ওয়ার্ল্ড ওয়াইড মডেল পর্যটন হিসাবে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস, এই পর্যটন থেকে আমরা প্রচুর বৈদেশিক
মুদ্রা অর্জন করতে পারবো। জাপানের অর্থায়নে চাঁদপুরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের খবরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ সহ বিশিষ্টজনেরা। চাঁদপুরবাসী মানে এই জিনিসটার জন্য অনেক খুশি। এই পর্যটনকে ঘিরে এইখানে যে একটা বেকার সমস্যার একটা বিশাল একটা সমাধান হবে। চিত্রবিনোদনের মাধ্যমে আমরা যে আমাদের যে খারাপ যে ওইগুলিতে আমরা যাওয়ার সুযোগ থাকে সেগুলিতে কিন্তু আমরা এখানে দূর করতে পারি। খুব স্বল্প খরচে অনেক বেশি বিনোদনের এক অপার সম্ভাবনার সুযোগ রয়েছে। এখানে যদি এই পর্যটন শিল্পের বিকাশটি করা যায়, অর্থনীতির ক্ষেত্রে চাঁদপুর হবে একটি রোল মডেল। আমরা বিশ্বাস করি যে এটি এমন একটা প্রকল্প হবে যেটি বিনিয়োগকারীদের জন্য খুবই লাভজনক হবে এবং আমাদের চাঁদপুরের জন্য এটি একটা খুব বড় সংযোজন। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর 3 ধাপে অবকাঠামো নির্মাণ কাজ চলবে। এরই মধ্যে পর্যটন শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রতি বছর 2000 কর্মীকে প্রশিক্ষণ দেবে। সময় সংবাদ, চাঁদপুর। ইতিহাস আর ঐতিহ্যের ধারক। দেড়শো বছরের কালের সাক্ষী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। অতি সংক্রমণশীল ও ভয়ঙ্কর ওমিক্রন মোকাবেলায় প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম। আফ্রিকান এই ভেরিয়েন্ট ঠেকাতে বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। প্রস্তুত রাখা হয়েছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো। আফ্রিকা সহ 7টি দেশ থেকে আসলে বাধ্যতামূলক থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টাইনে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ওমিক্রন আতঙ্কে কাঁপছে আবার বিশ্ব। পাশের দেশ ভারতে অতি সংক্রমণশীল আফ্রিকান এই ধরন পাওয়ায় নড়েচড়ে বসে দেশের স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে আফ্রিকা থেকে চট্টগ্রামে আসা 5 জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এই অবস্থায় ভয়াবহ এই ভেরিয়েন্ট ঠেকাতে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর সহ সকল প্রবেশ মুখে সতর্কবার্তা দিয়ে রেখেছে স্বাস্থ্য বিভাগ। যে সমস্ত দেশে ওমিক্রন চোখ রাঙাচ্ছে অথবা সেখানে সংক্রমিত হয়েছে, সেই দেশের নাগরিক কিংবা আমাদের দেশের নাগরিক ওই দেশে থাকেন, তারা যেন আমাদের দেশে আসলে ন্যূনতম 14 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলকভাবে পালন করেন। এদিকে করোনা শনাক্তের হার শূন্যে ঠেকায় গুটিয়ে আনা হয়েছিল ওয়ার্ডের কার্যক্রম। তবে ফের মাথাছাড়া দিয়ে উঠছে ওমিক্রন। প্রতিরোধে চট্টগ্রামে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে শুরু হয়েছে নার্স ও চিকিৎসকদের অগ্রিম প্রস্তুতি। চলছে শয্যা ও যন্ত্রপাতি বসানোর কাজও। চিকিৎসক, আমাদের নার্সেস কর্মকর্তাবৃন্দ, অন্যান্য যে কর্মচারী, আমাদের নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্ম থেকে আয়া ওয়ার্ড, সবাইকে আমরা ব্যাচভিত্তিক প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এই ভাইরাসটা নিয়ে আসলে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই, কিন্তু সতর্কতা জরুরি। 14 দিনের কোয়ারেন্টাইনের নির্দেশের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বহু আবাসিক হোটেলও। হোটেলগুলো প্রস্তুত রাখা হয়েছে, যদি আসে ওনাদেরকে ডিরেক্ট ওখানে রাখা হবে। ওনাদের নিজেদের খরচ ওনারা নিজেরা থাকবেন। 14 দিন ওখানে থাকাকালীন সময় 7 দিনের মাথায় একবার, 14 দিনের মাথায় একবার আরটিপিসিআর করা হবে। গত 24 নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এখন পর্যন্ত 40টি দেশে ছড়িয়েছে এই বিপজ্জনক ভেরিয়েন্ট। করোনা ডেল্টা ভেরিয়েন্টের রেশ কাটতে না কাটতে নতুন করে চোখ রাঙাচ্ছে আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রন। সংশ্লিষ্টরা বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত প্রস্তুতি নিতে হবে স্বাস্থ্য বিভাগকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতে ওমিক্রন শনাক্ত হওয়ায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। তবে আজও ভারতীয় ট্রাক চালক বা খালাসিদের আনা হয়নি অ্যান্টিজেন টেস্টের আওতায়। শুধু দায়সারাভাবে শরীরের তাপমাত্রা মাপার পরেই প্রবেশ করছে বন্দরে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিক। ধন্যবাদ মৌটুসী। করোনা ভাইরাসের সংক্রমণ কাটতে না কাটতেই কিন্তু আবার করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দেখা দিয়েছে। ইতিমধ্যে সংক্রমণ দেখা দিয়েছে ভারতে।
আর এই ভারতে দেখা দেওয়ার পরে কিন্তু এখানে আপনি জানেন যে বেশ একটা আতঙ্কর মধ্যে কিন্তু এলাকার মানুষ বলা যেতে পারে যে আসলে ভারত থেকে যে আমাদের যে বহির্বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, ভারত থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে, ভারত থেকে ট্রাক ড্রাইভাররা আসছে। আসলে এই যে ওমিক্রন যে নতুন যে ভাইরাসটার যে সংক্রমণ দেখা দিয়েছে, আর এইটাতে কিন্তু যে বিশেষ করে যে স্বাস্থ্যবিধির যে মানা বা তাদের যে একটা স্বাস্থ্য পরীক্ষার সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি না। গতবার যেটা দেখেছিলাম যে করোনার যখন মহামারী যখন বৃদ্ধি পায় তখন কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন, তখন তাদের মধ্যে থেকে কিন্তু থার্মাল স্ক্যানার থেকে শুরু করে যত রকম তারা ওখানে ট্যানেল বসিয়েছিল, সে আমরা কিন্তু দেখেছি সে ট্যানেলটা কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। ভারত থেকে কিন্তু এখানে শত শত ট্রাক ড্রাইভার খালাসিরা কিন্তু বন্দরে পণ্য নিয়ে আসছে। সেই সব ড্রাইভারদেরকে কিন্তু শুধুমাত্র যদি বলা যেতে পারে দায়সারাভাবে তাদেরকে শরীরের তাপমাত্রা মাপার পরেই কিন্তু তাদেরকে বন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বন্দরে তারা দিনের পর দিন থাকছে, সেক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি বলা যেতে পারে, যে ঝুঁকির কথা এখানে তারা যে স্বাস্থ্য ঝুঁকি সেখানে তারা মনে করছেন। স্থানীয়রা কিন্তু একটা কথা বলছেন, যেহেতু ভারত থেকে এত ট্রাক ড্রাইভার বা খালাসিরা আসছে, তাদের যদি এখনই স্বাস্থ্য পরীক্ষা বা তাদের যদি সে অ্যান্টিজেন টেস্ট যদি না করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হবে বা এদের কিন্তু সেটা কিন্তু পুষে নেওয়া যাবে না। তারা কিন্তু একটা কথা বারবার বলছেন যে গতবার যে করোনার যে মহামারী, করোনার কারণে কিন্তু সবথেকে ব্যাপকভাবে কিন্তু ধস নেমেছিল ভারতে। সে ভারত থেকে ট্রাক ড্রাইভার আসছে, তো বন্দরের যে আমি শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেহেতু কথা বলছে যেহেতু এরা স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু এটা নির্দেশনা দেওয়া হবে, এখন মধ্যে তারা সেই ধরনের কিন্তু একটা স্ক্যানার থার্মাল স্ক্যানার দাবি জানিয়েছেন, সেটা কিন্তু আজ পর্যন্ত কিন্তু এখানে স্থাপন করা হয়নি। তো আসলে সব কিছু বলা যেতে পারে যে ট্রাক ড্রাইভার আসছে, দায়সারাভাবে প্রবেশ করছে, এতে কিন্তু চূড়ান্ত ওমিক্রন কিন্তু সংক্রমণ হওয়ার শঙ্কা রয়েছে। তো হিল স্থল বন্দর থেকে এতটুকু ছিল আমার কাছে। মৌটুসী। হিলি স্থলবন্দর থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। যুদ্ধ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে এবার সমালোচনা করে স্ট্যাটাস দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল রাতে তার ফেসবুক পেজের একটি লেখায় তিনি উল্লেখ করেছেন, স্বাধীনতার 50 বছরের মধ্যে 25 বছরই বিএনপি ও তাদের দোসরদের হাতে দেশ নৈরাজ্যের কবলে পড়েছিল। ইতিহাসের বাঁকে বাঁকে বিএনপির স্বাধীনতা বিরোধী ভূমিকা তুলে ধরে এসবের কড়া সমালোচনা করেন সজীব ওয়াজেদ। তার দাবি, জাতির পিতার মতো করেই দেশকে এক যুগে উন্নয়নের শিখরে অধিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা আর বিজয়ের 50 বছর পার করছে বাংলাদেশ। ঐতিহাসিক এই ক্ষণে 71 পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা পর্যালোচনা করে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার রাত 9টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সজীব ওয়াজেদ জয় একটি বিশদ লেখা উপস্থাপন করেন। তিনি লিখেছেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে জিয়াউর রহমান যেমন উগ্রবাদ প্রতিষ্ঠা করেছেন, তেমনি বেগম খালেদা জিয়াও দেশকে জামাতের হাতে তুলে দিয়েছিলেন। 71-এ রাজাকার খুনি ধর্ষকদের সাজা মাফ করে জিয়াউর রহমানই তাদের সসম্মানে পুনর্বাসিত করেন। স্ট্যাটাসে পুরনো ইতিহাসে আলো ফেলতে দেখা গেছে সজীব ওয়াজেদকে। তিনি লিখেছেন, জাতির পিতার খুনিদের পৃষ্ঠপোষণ করেছিলেন জিয়া, আর বঙ্গবন্ধু কন্যাকে প্রকাশ্যে হত্যার অপচেষ্টা করেছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি উগ্রবাদ ও সাম্প্রদায়িকতাকে লালনের মাধ্যমে বড় করে তুলেছিল বলেও দাবি করেন জয়। লেখেন, জিয়াউর রহমানের আমলে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে পাকিস্তানি কায়দায় বাংলাদেশ জিন্দাবাদের প্রচলন ঘটানো হয়েছিল। দেশ স্বাধীনের পর শোষণের সম্পদের ক্ষতিপূরণ পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে আদায় করার উদ্যোগ বঙ্গবন্ধু নিলেও পরে সেই সম্পদ পাকিস্তানকে জিয়াউর রহমান ফেরত দিয়েছিলেন বলেও জানান সজীব ওয়াজেদ। রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে শহীদদের অবমাননা করার ঘটনাও ঠাঁই পেয়েছে জয়ের স্ট্যাটাসে। বিএনপির শাসনামলে তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবনের বিকল্প সরকার দেশকে জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করেছিল বলেও অভিযোগ তোলেন প্রধানমন্ত্রীর ছেলে।
স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ২৫ বছরই দেশ বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্যের কবলে খুঁড়িয়ে চলেছে বলেও স্ট্যাটাসে মন্তব্য করেন সজীব ওয়াজেদ। তারেক রহমান আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে দেশকে অস্থির করে তুলেছিল উল্লেখ করে জয় লেখেন, বিদেশে বসে রাজনৈতিক নেতার বেশ ধরে দেশকে নিয়ে নোংরা খেলায় মত্ত তারেক জিয়া। শুধু তাই নয়, বিএনপি নামক রাজনৈতিক দলটির হিংস্র থাবা থেকে গেল এক যুগ ধরে উন্নয়নের মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তা সহ সব সূচকে বাংলাদেশকে বিশ্বসভায় তুলে ধরে দেশকে সুরক্ষা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বিষয়টিও যুক্তি আর তথ্য দিয়ে স্পষ্ট করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যুগের পর যুগ ধরে প্রশাসনের আশ্বাস আর জনপ্রতিনিধিদের চেষ্টার পরও আটকে আছে ময়মনসিংহের খড়িয়া নদীর ওপর প্রস্তাবিত সেতু প্রকল্প। সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন নদী পার হচ্ছে ৪ গ্রামের হাজার হাজার মানুষ। অবশ্য দ্রুত সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। কয়েক দশক ধরে নিজেদের টাকায় নির্মিত এই বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছে গুপ্তেরগাঁও, মাহমুদপুর, ছোট সোনই ও ঘাগলি গ্রামের প্রায় ২০,০০০ মানুষ। সবজি চাষ নির্ভর এই এলাকার কৃষিপণ্য পরিবহনে সাঁকো থেকে পড়ে আবার কখনো ভেঙে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কিছুদিন পরে পরে ওই বাঁশ দিয়ে এরকম বাঁধ দিতে হয়, আবার এদিক দিয়ে আসতে হয়, অনেক সময় ভাঙিয়ে সিরা পুড়ে যায়। ২০ টাকা টাকা ৪০ টাকা মন দিই, হায়ের পরেও শেষে গাড়ি হিন্দা আয় না। রাত ১২টা বাজে ব্রিজ ভাঙ্গে পড়েছি মাল লই হাইরা। ক্ষুব্ধ গ্রামবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, বহুবার চেষ্টা করা হলেও অজানা কারণে আটকে আছে সেতু নির্মাণ প্রকল্প। কিছুদিন পর পর আমরা গ্রামবাসী টাকা তুলিয়া এটা মেরামত করি, আমরা এটা স্থায়ী সমাধান চাই। বাঁশের সাঁকো দিয়ে আমাদের যাতায়াত করা অনেক কষ্ট, বাচ্চা কাচ্চারাও যাতায়াত করা অনেক কষ্ট। নেতারা তো এটি হিরাছে না, যদি দেখতো তাহলে আমরা সাধারণ পাবলিক আর কান্দা মরণ লাগতো। 5 বছর ধরে জানি খালি হবে বলতেছে, আজকে না কালকে হয়ে যাবে। অবশ্য খড়িয়া নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকৌশলীর সাথে এই বিষয়ে কথা বলেছি এবং তাকে বলেছি যে এখানে ব্রিজের যে প্রস্তাব সেটি যেন প্রেরণ করা হয় এবং তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। খড়িয়া নদীর উপর সেতু তৈরি হলে কৃষিপণ্য পরিবহনে সুবিধা পাবে এলাকার কয়েকশো সবজি চাষি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ। প্রতি বছরই স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা তুরস্কে যান। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে তুরস্কে পড়ালেখার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তুর্কির ভাষা বলে জানান সেখানকার শিক্ষার্থীরা। তুরস্কের ইস্তাম্বুল থেকে ফিরে সানবির রুপলের রিপোর্ট। সারা বিশ্ব থেকে প্রতি বছর ৫,০০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয় তুরস্ক সরকার। বাংলাদেশ থেকে এই স্কলারশিপের সুযোগ খুব বেশি শিক্ষার্থী না নিলেও সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এবছরে ৪৭ জন শিক্ষার্থী বৃত্তি নিয়ে পড়ালেখা করতে গেছেন। ব্যবসা শিক্ষা, বিজ্ঞান শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ছাড়াও গবেষণায় উচ্চতর ডিগ্রি নিতে তুরস্কের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করছে বাংলাদেশি শিক্ষার্থীরা। ইস্তাম্বুলের নামকরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ইয়েলদিস টেকনিক্যাল ইউনিভার্সিটিতে গবেষণা করতে এসে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন একমাত্র বাংলাদেশি ডক্টর শাহেন শাহ। তিনি বলছিলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখা করার সুযোগ বাড়ছে। ব্যাচেলরদের ক্ষেত্রে তাদের এসএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে হয়, পাশাপাশি এমবেসিতে তুর্কিশ এমবেসির বাংলাদেশে একটা এক্সাম হয়, এক্সামের মাধ্যমে ওরা সিলেক্ট করে এবং মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে ইন্টারভিউ হয় এমবেসিতে, ওখান থেকে ওরা সিলেক্ট করে। আর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো পড়তে গেলে জিআরই লাগে, জিম্যাট লাগে বা ইংলিশে পড়তে গেলে টোফেল লাগে। তবে যেসব বাংলাদেশের ছেলেমেয়ে পড়ালেখা করতে যাচ্ছে তাদের মতে তুরস্কে পড়ালেখার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ভাষাগত দক্ষতা। ভাষার জন্য ভালো রেজাল্ট, যেমন এসএসসি এইচএসসি দুটাতেই জিপিএ 5 লাগবে এবং এই তো নর্মাল অ্যাক্টিভিটিস একজন স্টুডেন্ট হিসাবে, যেমন কোন কোন বিষয়ে সে পারদর্শী। বেশিরভাগ সাবজেক্টে এখানে পাবলিক ইউনিভার্সিটিতে আসলে তুর্কি ভাষায়, এটা একটা আমাদের জন্য প্রথম প্রতিবন্ধকতা, কারণ ভাষাটা আমাদের থেকে অনেকই বেশি আলাদা। পড়ালেখার পাশাপাশি যারা চাকরি বা ব্যবসা করছেন তারাও জানালেন একই অভিজ্ঞতার কথা। এখানের যে গভর্নমেন্ট স্কলারশিপ অথরিটি তারাই চুজ করে আসলে কাদেরকে দিবে। প্রায় সেম খরচে একটা বিদেশে গিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পায়।
শতভাগ স্কলারশিপ পেলে পুরো কোর্সের সব খরচ বহন করবে তুরস্ক সরকার। আর ব্যক্তিগত খরচে পড়ালেখা করলে তা ইউরোপের অন্য দেশের তুলনায় কম। ইউরোপ আমেরিকার মতো তুরস্ক সরকারের অর্থায়নে স্কলারশিপ নিয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী এখন তুরস্কে পড়ালেখা করতে আগ্রহী হচ্ছেন। যারা এখানে পড়ালেখা করছেন তারা শুধুমাত্র পড়ালেখাই করছেন না, তার পাশাপাশি কাজের সুযোগ পাচ্ছেন এবং ভবিষ্যতে নাগরিকত্বের সুযোগও তারা লুফে নিতে পারছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আয়ারল্যান্ডে 17,000 অভিবাসী ও আশ্রয়প্রার্থীকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশ সরকার। এর মাঝে অনেক বাংলাদেশিও রয়েছেন। সরকারের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে বৈধ হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসী ও আশ্রয় প্রার্থীরা বছরের পর বছর অপেক্ষা ছিলেন এমন দিনের। বৈধভাবে না থাকায় পরিবারের সাথে দেখা করার জন্য দেশেও যাওয়া হয়নি এত বছর, আনতে পারেননি স্ত্রী সন্তানদের। এবার সব সংখ্যা কাটিয়ে 17,000 অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে আইরিশ সরকার, যার মাঝে 3,000 শিশু রয়েছে। নথিভুক্ত অভিবাসী ও আশ্রয় প্রার্থী যারা কমপক্ষে 2 বছর ধরে সরাসরি বিধানে রয়েছে ও অনথিভুক্ত যারা কমপক্ষে 4 বছর ধরে আয়ারল্যান্ডে রয়েছেন তারা এর আওতার মধ্যে রয়েছেন। এই স্কিমে যারা পরিবার সহ রয়েছে তাদের 700 ইউরো এবং একক ব্যক্তিকে 550 ইউরো দিয়ে আবেদন করতে হবে। আগামী জানুয়ারি থেকে শুরু হয় আবেদন, চলবে আগামী 6 মাস পর্যন্ত। দীর্ঘ অপেক্ষার পরে বৈধতা পাওয়ার খবরে স্বস্তি নেমে এসেছে বাংলাদেশিদের মাঝে। আমাদের অনেক অবৈধ বাংলাদেশিরাও এদেশে বৈধতা পাওয়ার সুযোগ পাবে এবং বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে আসার সুযোগ পাবে, যে কারণে আমাদের বাংলাদেশ কমিউনিটি আরো শক্তিশালী হবে এবং আগামী দিনে আরো সুন্দরভাবে আমরা কমিউনিটি নিয়ে পথ চলতে পারবো। যারা ইনলিগাল আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে মানসিক চাপ কি জিনিস। তো কেউ যদি কোনো কিছু বিষয় না বোঝেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। আপনার প্রতিবেশী যে আছে তাকে সাহায্য করবেন, আপনি সব মিলে সবাইকে সাহায্য করবেন যেন এই কাজটা থেকে সবাই মুক্তি পায় এবং সবাই ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে। এদিকে এই ঘোষণায় অবৈধ যারা ছিলেন তাদের মাঝে মানসিক শান্তি ফিরে আসবে, পাশাপাশি আইরিশ অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জাস্টিস মিনিস্টার হেলেন মেকান্টি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। 150 বছর ধরে কালের সাক্ষী হয়ে আছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। ঐতিহ্যবাহী এই মসজিদটি পেল জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি। অ্যাওয়ার্ড অফ মেরিট ক্যাটাগরিতে এবছর 6টি দেশের 9টি স্থাপনার স্বীকৃতিতে এই মসজিদ থাকায় আনন্দিত এলাকাবাসী। আল মামুনের ছবিতে এহসানুল হক শাওনের রিপোর্ট। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ শতাব্দী পেরিয়ে গেলেও ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে ঠায় দাঁড়িয়ে যুগের পর যুগ। 1868 সালে দক্ষিণ কেরানীগঞ্জে এর নির্মাণ কাজ শুরু করেন দারোগা আমিন উদ্দিন আহমদ, তাই এর পরিচিত ছিল দারোগা মসজিদ নামেও। বংশ পরম্পরায় মসজিদটি নির্মাণ ও সংস্কার কাজে নিয়োজিত ছিলেন খিদির বক্স ও কাদের বক্স নামে 2 ভাই এবং মইজুদ্দিনের পরিবার। আর কাদের বক্সের দহিত্র সাবেক সংসদ সদস্য অধ্যাপক হামিদুর রহমান 1968 সালে মিনার সহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন। পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতায় মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে মসজিদটির ব্যাপক সংস্কার করেন অধ্যাপক হামিদুর রহমানের ছেলে, বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তখন জনসংখ্যার বিবেচনায় মসজিদটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। মসজিদটির মাঝখানে রয়েছে 2টি গম্বুজ, চারপাশে রয়েছে 3 স্তর বিশিষ্ট 8টি মিনার, আর এর শীর্ষে রয়েছে ছোট গম্বুজ। এর বাইরেও বাকি 12টি খুঁটির উপরিভাগে রয়েছে কারুকাজ। মসজিদের ভেতরে রয়েছে 2টি মেহরাব। 150 বছরের পুরনো আদল ধরে রেখে নবাবী আমলের ঐতিহ্য বজায় রেখে সংস্কার কাজ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে এটি দেখতে ছুটে আসেন পর্যটকরা। ছোটকালেতে দেখতে থাকি, এটা আমাদের মনে করেন বিশ্ব ঐতিহ্যে যে পাইছে, এটার জন্য আমরা অনেক খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। এবং দোলেশ্বর গ্রামের নামও মানুষ সারা বিশ্বে চিন্তাছে, দূরান্ত থেকে জনগণ আসতেছে, আইসা দেখতেছে। 1 ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকা পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। আমাদের বিষয়টা ছিল যে এখানে কিভাবে আমরা পুরনোরকে খুব
খুব হাম্বলভাবে আমরা রাখতে পারি, নতুনকেও আমরা খুব হাম্বলভাবে তৈরি করতে পারি। তো আমি মনে করি যে আমাদের শহরকে গঠন করা উচিত সেভাবে। এশিয়া প্যাসিফিক অঞ্চল ফিজি থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিভিন্ন দেশের মধ্যে 6টি দেশের 9টি স্থাপনাকে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচার হেরিটেজ কনজারভেশন পুরস্কার দেওয়া হয়। 150 বছর আগের বানানো এই মসজিদ এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। তবে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের মতো দেশের আনাচে কানাচে কালের সাক্ষী হয়ে আছে আরও কত শত নান্দনিক ও পুরাতাত্ত্বিক স্থাপনা। ঐতিহাসিক সেসব স্থাপনা যদি সরকারি উদ্যোগে সঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে দেশের ইতিহাস ঐতিহ্য যেমন সমৃদ্ধ হবে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুখ্যাতি কুড়াবে বাংলাদেশ। কেরানীগঞ্জের দোলেশ্বর থেকে এহসানুল হক শাওন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেক। ওমিক্রন মোকাবেলায় শাহ আমানত ও চট্টগ্রাম বন্দরের সতর্কতা, প্রস্তুত কোভিড হাসপাতালগুলো। হিলি বন্দরে ভারতীয় ট্রাক চালকদের আজও আনা হয়নি অ্যান্টিজেন টেস্টের আওতায়। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।